আসসালামু আলাইকুম। শিমুলপুরের নর্থ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা প্রয়োজন ছাড়া কখনোই বাইরে বের হবে না এবং সংক্রমণ এড়াতে অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরে বের হবে। আজকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাস উপস্থাপনায় আমি নুরুল হুদা, সহকারী শিক্ষক, শিমুলপুরের নর্থ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় ত্রিভুজ অঙ্কন, জ্যামিতি ত্রিভুজ অঙ্কন, অনুশীলনী 9.2। আমরা আজকে ক্লাস শেষে শিখতে পারবো বিভিন্ন শর্ত সাপেক্ষে ত্রিভুজ আঁকতে পারবো, একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের প্রয়োজনীয় উপাত্তের ব্যাখ্যা করতে পারবো, ত্রিভুজের ভূমি ও উচ্চতা কি তা ব্যাখ্যা করতে পারবো। তো আমরা শুরু করি ত্রিভুজ অঙ্কন। আমাদের দেখো এখানে 1 নম্বর সমস্যা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করো। একটা সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করো। তো ত্রিভুজটা আমরা অঙ্কন করব এবং এর শেষে বর্ণনা দেব। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, আমরা সমাধান করে শুরু করব। সমাধান 1 নম্বর, আমরা প্রথমে স্কেল দিয়ে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ টেনে নেব। তো আমি ইচ্ছামতো টানলাম, কিন্তু নাম হলো 5 সেন্টিমিটার। তোমরা স্কেল দিয়ে অবশ্যই 5 সেন্টিমিটারই এঁকে নেবে। তো এইটা আমরা 5 সেন্টিমিটার মনে করলাম, এটা আমাদের 5 সেন্টিমিটার, আর একটু বড়। তো আমি প্রথমে দেখো 5 সেন্টিমিটার রেখাংশ আঁকবো একটা। আচ্ছা, এটা আমি অনেক বড় করে রেখেছি। তোমরা খাতায় অবশ্যই 5 সেন্টিমিটারই নিতে হবে। তো আমি এটা একটা নাম দেব, ছোট হাতের a, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবং আরো একটা কোণ বলা ছিল 45 ডিগ্রি। আমরা চাঁদা দিয়ে 45 ডিগ্রি কোণ এঁকে দেব। তো প্রথমে আমরা আমি এই পাশে আঁকি, চিত্র আঁকার জন্য একটা জায়গা রাখি বোর্ডে। আচ্ছা, আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। চাঁদা দিয়ে 45 ডিগ্রি কোণ আঁকবো। দেখো এখান থেকে আমাদের এইখানে হচ্ছে 40, এইটা আমাদের 45 ডিগ্রি। তো আমরা চাঁদার সাহায্যে সবাই কোণ আনতে পারি। 45 ডিগ্রি একটা কোণ এঁকে দেব। তো এই কোণেরও একটা নাম দিয়ে দিব, এইভাবে সুন্দর করে তীরচিহ্ন দিব। এখানে আমরা x নাম দিলাম, এই কোণটার নাম x দিলাম। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু 5 সেন্টিমিটার এবং একটা কোণ ছিল 45 ডিগ্রি। আমরা এই দুইটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো এটা 45 ডিগ্রি এখানে লিখে দিলাম, 45 ডিগ্রি। তো আমাদের অঙ্কন শুরু। তো প্রথমে আমরা যে কোনো রশ্মি নিব, একটা বড় করে একটা রশ্মি এঁকে নিব। আচ্ছা, এই রশ্মির একটা নাম দেব। আমি এই রশ্মির নাম দিলাম বি ডি। তার মানে আমি কি করলাম, এখানে যে কোনো রশ্মি বিডি আঁকি। এবার বিডি রশ্মি, আচ্ছা রশ্মি সবসময় একটা প্রান্ত বিন্দু থাকে, এই প্রান্ত বিন্দু হলো বি। এই বি বিন্দুতে আমরা প্রথমে একটা লম্ব আঁকবো। যেহেতু আমাকে বলেছে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাহলে আমরা এখানে একটা লম্ব এঁকে নিব। দেখো লম্ব আমরা আঁকতে পারি এইরকম করে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে। আমরা কি করি, এখানে আমরা প্রথমে একটা ইচ্ছা মতো এরকম করে একটা বৃত্তচাপ এঁকে ফেললাম। এগুলো একই মাপ, এটা নড়ানো যাবে না। ঠিক এই বিন্দুতে আমরা স্থাপন করব, করে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে আবার এইখান থেকে আর একটা বৃত্তচাপ, এরপরে উপরে একটা বৃত্তচাপ, ঠিক এই বিন্দু থেকে আবার এই বিন্দু থেকে আরো একটা বৃত্তচাপ আমি আঁকবো। আচ্ছা, তো দেখো আমরা এবার এই বিন্দু পেয়েছিলাম, বি বিন্দু ছিল এটা, এটার সাথে আমরা এটা যোগ করে দেব। যোগ করে দিলে আমরা বিডি রশ্মির বি বিন্দুতে একটা লম্ব পাবো। এটা অবশ্যই আমি যেভাবে লম্ব আঁকাইলাম এইভাবেই আঁকতে হবে, কিন্তু চাঁদা দিয়ে 90 ডিগ্রি আঁকলে মার্কস পাবে না।
এটারও একটা নাম দিব আমরা, এটার নাম দিতে পারি আমরা পিই। তাহলে পিডি রশ্মি বি বিন্দুতে পিই লম্ব আঁকি। এবার আমরা সেই 5 সেন্টিমিটারের সমান করে কেটে দেব। দেখো এই যে এ এর সমান করে আমরা এখানে কেটে দেব, এইখান থেকে আমরা এখানে কেটে দেব। তো এটার নাম আমি দিলাম বড় হাতে সি। এটা কার সমান করে কেটেছি? এ এর সমান করে। এবার এই যে 45 ডিগ্রি কোণ, এই কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। তো দেখো আমরা কোণ কিভাবে অঙ্কন করি। প্রথমে আমরা এই কোণের উপরে, কোণের শীর্ষবিন্দুতে আমরা এই কম্পাসের বসাবো। তারপরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, ঠিক এই মাপ নিয়ে আমরা এই সিতে আসবো। সিতে এসে ঠিক এইরকম করে একটা বৃত্তচাপ আঁকবো। এবার আমরা কোণের মাপ নিব। কোণের মাপটা কিরকম করে নিতে হয়? এই যে এখানে আমরা এইরকম করে দিয়ে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। আগের বৃত্তচাপটা এই কোণের বাহুকে যে বিন্দুতে সেট করেছিল ওই বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা এই কোণের মাপ নেব x কোণে। এবার এসে এই বৃত্তচাপটা BC কে যে বিন্দুতে সেট করেছে তার উপরে বসাবো। বসানোর পরে এই উপরে একটা বৃত্তচাপ এঁকে দেব। দেখো এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপটাকে এই একটা বিন্দুতে সেট করেছে, এই বিন্দু, আর আমি যে বিন্দুতে আঁকলাম সি বিন্দু। এবার এটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। যোগ করে দেব। তো দেখো আমার যেটা সমস্যা হয়েছে যে আগে এটা আরো বড় করা লাগবে আমাদের, তাহলে একটা ত্রিভুজ পাবো। তো আমি এখানে ইটা দিয়েছিলাম, এটা ছোট হয়ে গেছিল, আর বড় করতে হবে আমাদের। এই যে দেখো আমরা এটার নাম কি ছিল? আচ্ছা, আর এই যে আমি একটা কোণ আঁকলাম, এটা কার সমান করে আঁকলাম? x এর সমান করে। BC এখানে একটা নাম দিতে হবে, এটার নাম দিলাম a। আমাদের বলা হয়েছিল একটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু নাম দিয়েছিলাম a। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের একটা বাহু 5 সেন্টিমিটার হয়েছে, আর একটা কোণ কত ডিগ্রি করেছিল? 45 ডিগ্রি, এবং এই কোণটা হয়েছে 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে ছেদ বিন্দু, এটার একটা নাম দেব, এটার নাম হলো a। তাহলে আমাদের ABC এই উদ্দৃষ্ট ত্রিভুজ। এবার এটা আমরা গণনা দেব। আমরা দেখো বিবরণটা লিখে দিয়েছি। এবার আমরা এটার বিবরণটা দেব। দেখো যে আমাদের দেওয়া ছিল 5 সেন্টিমিটার একটা বাহু দেওয়া ছিল, আর একটা 45 ডিগ্রি কোণ ছিল। আমরা বাহুটার নাম দিয়েছিলাম a, আর কোণটার নাম দিয়েছিলাম x। এবার লিখো একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু a সমান সমান 5 সেন্টিমিটার ও একটি কোণ x সমান সমান 45 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কনের বিবরণ। আমরা প্রথমে কি করেছিলাম যে BD রশ্মি D বিন্দুতে DE লম্ব এঁকেছিলাম। আমি এটা লিখেছি যে কোনো রশ্মি বানালে আমাদের এখানে ঠিক আছে, একটু এরকম হবে রশ্মি, যে কোনো রশ্মি BD এর B বিন্দুতে DE লম্ব আঁকি। এরপরে কি করেছিলাম? BD থেকে A এর সমান করে BC অংশ কেটে নিয়েছিলাম। তাহলে লিখেছি দেখো BD থেকে দুইবার হয়ে গেছে আমাদের। BD থেকে A এর সমান করে BC অংশ কাটি। আমরা আসলে এইভাবে কেটেছিলাম, এই যে এরকম করে BC অংশ কেটে নিয়েছিলাম, সেটা লিখলাম BC অংশ কাটি। এবার C বিন্দুতে দেখো, C বিন্দুতে কোণ x এর সমান করে একটা কোণ এঁকেছি আমরা BCF, সেটা লেখা হয়েছে C বিন্দুতে কোণ x এর সমান করে কোণ BCF আঁকি। এবার দেখো এই যে এই রশ্মিটা CF আর একটা BE পরস্পরকে A বিন্দুতে ছেদ করে। আমি সেটা লিখেছি BE ও CF পরস্পরকে A বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABCE উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, আমাদের 1 নম্বর সমস্যার সমাধান এইটুকুই। আমরা পরবর্তী সমস্যা যাব। পরবর্তী সমস্যা দেখো, পরবর্তী সমস্যা একটি সৃজনশীল দিয়েছি। দেখো যে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু A, B এবং C। ক নম্বর প্রশ্ন, বিন্দু 3 দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করো।
তাহলে আমরা আগে এটা করে ফেলি। আচ্ছা দেখো বোর্ডে দেখো যে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু, এখানে নিচের উপর তিনটা বিন্দু নেব। এখানে একটা বিন্দু নিলাম A, আমি আরেকটা বিন্দু নিলাম এইখানে B, আরেকটা বিন্দু নিলাম C। তাহলে এই যে এই বিন্দুটার নাম দিয়েছি A বা দিলাম, এটার নাম B আর এটার নাম C। এই তিনটা বিন্দু দিয়ে আমাকে একটা ত্রিভুজ গঠন করতে বলা হয়েছে। তাহলে আমরা এগুলো যোগ করে দেব, এরকম করে স্কেল দিয়ে যোগ করে দেব। এটা A এর সাথে B যোগ করব, A এর সাথে B যোগ করব, তারপরে এর সাথে C যোগ করে ফেলেছি আগে, আর B এর সাথে C যোগ করব। দেখো বিন্দু তিনটি দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আসলে একটা ত্রিভুজ তৈরি করার জন্য তিনটা বিন্দু লাগে, বিন্দু তিনটি সমরেখা নয়। এই কথা বলা হচ্ছে যদি একই রেখার উপরে নাও, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নাও, তাহলে কিন্তু ত্রিভুজ তৈরি হবে না। এই জন্য বলা ছিল একই সরলরেখায় অবস্থিত নয় এরকম তিনটি বিন্দু A B C, তাহলে ত্রিভুজ হয়ে গেছে। আমরা একটু ছোট্ট করে বর্ণনা দেব নিচে, যে যা লেখা ছিল ওইটাই, যে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু A B C একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু A, B ও C দাঁড়িয়ে দিতে পারি। বিন্দু তিনটি দিয়ে ABC ত্রিভুজ গঠন করা হয়েছে। বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজ ABC অঙ্কন করা হয়েছে। ছোট্ট করে একটা বর্ণনা দিয়ে দিলাম। আমরা এরপরে খ নম্বর প্রশ্ন দেখো। দেখো খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করো। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করো। তো আমরা এটা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে যে আবারও এইভাবে ত্রিভুজটা অঙ্কন করব। অঙ্কন করে আমি খ নম্বর শুরু করে দিয়েছি যে এই ত্রিভুজ যেহেতু একে আঁকায় আছে, আমি আর আঁকলাম না, তোমাদের খাতায় কিন্তু আবারও ত্রিভুজটা আঁকতে হবে। তো এই ত্রিভুজটা আঁকবো, আঁকার পর শীর্ষবিন্দু, আমরা এইটা শীর্ষবিন্দু, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। তো এখানে এই শীর্ষের বিপরীত যে বাহু সেটা হবে ভূমি। তাহলে আমরা এই বিন্দু থেকে BC এর উপর লম্ব অঙ্কন করব। এই প্রশ্নটা এরকম, তোমরা ক্লাস 6 এ পড়ে এসেছো যে একটা সরলরেখার বহিস্থ বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব আঁকো। তো এখান থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকো। দেখো এই লম্বটা কিভাবে আঁকতে হয়। আমরা যেটা করব, প্রথমে এই শীর্ষবিন্দুটাকে কেন্দ্র করে যে একটা ব্যাসার্ধ নিব। একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো। এমন ভাবে বৃত্তচাপ আঁকবো যেন BC কে দুইটা বিন্দুতে সেট করে। দেখো এমন ভাবে ব্যাসার্ধ নিয়েছি দুইটা বিন্দুতে কিন্তু সেট করেছি। আমি যদি এরকম করে কোণ নিতাম তাহলে কিন্তু হতো না। অর্থাৎ একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে BC এর উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপটি BC কে আমরা এইখানে আর এইখানে সেট করেছি, এর নাম দিতে পারি। আচ্ছা, যেহেতু অঙ্কনের বিবরণ দিতে হবে, আমি এটার নাম দিলাম D আর এটার নাম দিলাম E। D ও E বিন্দুতে সেট করে। এবার এই D ও E বিন্দুকে কেন্দ্র করে আমরা যেটা করব, যে দেখো D এর অর্ধেকের বেশি। D তো এখানে আনুমানিক অর্ধেকের বেশি। কত বেশি বলা নেই, তুমি যত বেশি করবে তত নিচে আসবে। তো আমি অর্ধেকের বেশি নিব, এই যে DE এর অর্ধেকের বেশি নিব। অর্ধেকের বেশি নিয়ে আমি নিচে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক একই মাপে E কে কেন্দ্র করে আবার আরেকটা বৃত্তচাপ আঁকবো। এবার এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা একটা নাম দিতে পারি আমরা F নাম দিই। এবার আমরা যদি A আর F যোগ করে দিই তাহলে কিন্তু এটা BC এর উপরে লম্ব হয়ে যাবে। A আর F আমরা যোগ করে দেব। A আর F যোগ করে দেব। ওকে, আচ্ছা দেখো তাহলে আমাদের AF টাই হবে BC এর উপর লম্ব।
দেখো অঙ্কনের বিবরণ আমি অঙ্কনটা আগে লিখে নিয়েছি তোমাদের বোঝায়। আমরা ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর লম্ব আঁকতে হবে আমাদের। তো অঙ্কনের বিবরণ প্রথমে যেটা করেছিলাম ওই কথাগুলো লেখা আছে। এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন তা বিসি কে ডি ও বি এই বিন্দুতে সেট করে। অর্থাৎ আমি এখান থেকে এমন ভাবে ব্যাসার্ধ নিব যেন ডি ও ই বিন্দুতে অর্থাৎ বিসি কে সেট করে। আমি অনেক বড় করে যদি নিই, দেখা যাচ্ছে বড় করে নিলাম, এই দূরে চলে গেল, এই পাশে সেট করলো আর এইখানে এসে সেট করলো না, তা হবে না। আমার এই বিসি কে যেন দুইটা বিন্দুতে সেট করে, এইভাবে আমরা বৃত্তচাপটা আঁকবো। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন তারা বিসি কে ডি ও ই বিন্দুতে সেট করে। আমার এক নম্বর বিবরণ শেষ। এরপরে ডি ও ই কে কেন্দ্র করে এই ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডিই এর একই পাশে, মনে করো ডি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, আবার ই কে কেন্দ্র করে ঠিক ওই পাশে, এইজন্য বলা হচ্ছে ডিই এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এফ বিন্দুতে সেট করে। আচ্ছা, তাহলে এবার এ আর এফ যোগ করি, তাহলে এফ বিসি এর উপর লম্ব হবে, অর্থাৎ এফ লম্ব বিসি। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নে এখানে শেষ আসছে, সমাধান আসলে শেষ। এবার আমরা 1 নম্বর প্রশ্নে যাব। 1 নম্বর প্রশ্নটা একটু আমরা খেয়াল করে দেখো। যদি অঙ্কিত ত্রিভুজের ভূমি কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় তাহলে ত্রিভুজটি অঙ্কন করো। আচ্ছা, আরো একবার প্রশ্ন করছি, যদি অঙ্কিত ত্রিভুজের ভূমি কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হয়, অর্থাৎ আমি এটা বলতে পারি অতিভুজ হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয়, তার মানে আমাকে এটা জানতে হবে যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর অতিভুজ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই প্রশ্ন যদি আমরা আগে সলভ করতাম এটা আমাদের খুব সহজ হয়ে যেত। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার অতিভুজটা হবে আমরা যে ত্রিভুজ এঁকেছিলাম ক নম্বরে তার ভূমির সমান হয়। তাহলে আমার যেহেতু ক নম্বর যেটা এঁকেছিলাম এটা মিশিয়ে দিয়েছি, তোমরা তো আর খাতায় মিশাতে পারবে না। ক নম্বরে যে ত্রিভুজ আঁকবে তার যে ভূমি হবে তার সমান করে একটা রেখাংশ আগে আমরা এঁকে নেব। সেই রেখাংশটা হবে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমান। আমরা এটা অঙ্কন করে দেখাবো। আসো আমরা বলে আসি। দেখো, আমি ক নম্বর প্রশ্নের যে ত্রিভুজ এঁকেছিলাম, ক নম্বরে একটা ত্রিভুজ এঁকেছিলাম এবিসি, তার ভূমি আমি ক হতে প্রাপ্ত ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি সমান সমান 4.5 সেন্টিমিটার। আমার যে ত্রিভুজ এঁকেছিলাম সেটা ভূমি দৈর্ঘ্য 4.5 নাও হতে পারতো, কিন্তু তোমরা খাতায় যেটা আঁকবে ভূমি যত বড় হবে যত করে আঁকবে ঠিক ওই মানটাই এখানে লিখবে, বিসি সমান 4.5। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে আমি 4.5 লিখেছি, 5 হতে পারে 6 হতে পারে, যার যেভাবে হবে, এক এক জনের এক এক মাপ হবে তখন। আচ্ছা, তাহলে আমরা এবার এই 4.5 সেন্টিমিটারের একটা রেখাংশ স্কেল দিয়ে এঁকে নিব। এখানে একটা রেখাংশ আঁকবো স্কেল দিয়ে 4.5 সেন্টিমিটারের একটা রেখাংশ। আমি এক্সাক্ট মাপ এখানে লিখছি না, আমার বাঁকা হলো, আমি সোজা করে রাখি। এক্সাক্ট মাপ আমি এখানে লিখছি না, আমি মনে করলাম এটাই আমাদের 4.5। তো এটার একটা নাম দিব, এটার নাম দিলাম আমি এ, এটার নাম 4.5, এটার দৈর্ঘ্য আসলে 4.5 সেন্টিমিটার। এবার আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো যার অতিভুজ হবে a এর সমান, অর্থাৎ 4.5 সেন্টিমিটার। তো আমরা এটা আঁকার জন্য আরেকটা কথা বলবো, সমকোণী সমদ্বিবাহু যার দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু বলা হয়, আর যার একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণী। তো একসাথে যদি বলি সমকোণী সমদ্বিবাহু, তারপরে আমি একটা সমকোণী সমদ্বিবাহু আঁকবো। মনে করো এরকম একটা আমি ত্রিভুজ আঁকবো, এর একটা কোণ সমকোণ, আর তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। যেহেতু সমদ্বিবাহু বলছি, মনে রাখবা যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তার দুইটা কোণ সমান হয়, তার মানে আমাদের যে সূক্ষ্ম কোণগুলো আছে এটাও সমান, অর্থাৎ এটা তো 90 আর এই দুটো মিলে 90 এবং এরা পরস্পর সমান, তার মানে এটাও হবে 45 ডিগ্রি, এটাও হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে একটা এমসিকিউ আসে এরকম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণের মান কত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা সমকোণ আর যে দুইটা সূক্ষ্মকোণ প্রত্যেকটা কোণেরই মান 45 ডিগ্রি, এটা আমাদের জানতে হবে, তাছাড়া আমরা এই ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। তাহলে মনে রাখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণের মান 45 ডিগ্রি। তাহলে আমরা যেটা করব, অঙ্কন শুরু করব আমরা এখন। তো যে কোনো রশ্মি নিয়ে আমরা এখানে নিব, ওকে, একটু এই সাইডে নিই, তাহলে আমার বোর্ডে একটু জায়গা বেশি হচ্ছে।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের মান 45 ডিগ্রি। আচ্ছা, আমরা প্রথমে এখানে যে কোনো রশ্মি নিয়েছিলাম, এটার নাম আমি বি আর এটার নাম আমি দিলাম বি। তো মনে রাখো 45 ডিগ্রি, এটা আমাদের মুখস্থ, এটা সবাই জানা। তাহলে আমি প্রথমে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রথমে এখান থেকে আমরা 45 ডিগ্রি কোণ পরে আসছি, আগে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব। যেগুলো ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ, তারপরে এই যে বিডি কে যে নড়ে গেছে, নড়লে আর হবে না লম্ব আমাদের। তো এইরকম করে এবার এই বিন্দুকে কেন্দ্র করে আমি লম্ব আঁকানো আগেরটাতে শিখাইলাম, ঠিক ওইরকম ভাবে এখান থেকে এরকম এরকম এরকম, এটা তোমরা সবাই করো, সেই ছোটকাল থেকে করে আসছো। তাহলে এটা আমি যদি এবার যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। আমি বলেছিলাম 45 ডিগ্রি আসবে, কিন্তু 90 ডিগ্রি আসছে আগে। আচ্ছা, 90 ডিগ্রি থেকে আমাদের 45 ডিগ্রি পাওয়া যাবে। এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি আসলাম। আমি যদি এবার এটাকে সমদ্বিখণ্ডিত করি, আমার কিন্তু মনে হচ্ছে যে একটু বাঁকা হয়ে গেছে লম্ব, তোমাদের খাতায় এরকম হওয়া যাবে না, লম্ব একটু সোজা 90 ডিগ্রি হতে হবে। সুতরাং আমার এই যান্ত্রিক ত্রুটির কারণে একটু বাঁকা হয়ে যাচ্ছে, তোমরাও খাতায় আঁকা বাঁকা করে আঁকবে তা হবে না, তোমাদের একটু সোজা করে আঁকতে হবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা করছি। আচ্ছা, এটা 90 ডিগ্রি হয়েছে, কিন্তু 45 ডিগ্রি আঁকলে আমাকে করতে হবে এই কোণের সমদ্বিখণ্ড কাটতে হবে। তাহলে আমরা এই কোণের অর্ধেকের বেশি, এখান থেকে একটা অর্ধেকের বেশি একটা মাপ নিয়ে এখানে, আচ্ছা অর্ধেক, এটা অর্ধেক কোণ, দেখো এটা অর্ধেক এর বেশি, ইচ্ছা মতো যত বেশি নিতে পারো সমস্যা নেই, বেশি যত নিবে তত দূরে যাবে বৃত্তচাপটা। আচ্ছা, আমি এইরকম করে একটা দিলাম, এখান থেকে আবার এইরকম করে নিলাম। এবার যদি এই বিন্দু আর এই যে বিন্দু, এটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি এই কোণের সমদ্বিখণ্ডক পাবো। আচ্ছা, আমরা দেখো এটার একটা নাম দিই। প্রথমে এটার নাম দেওয়ার প্রয়োজন নেই, আমরা এটার নাম দিলাম ই। তাহলে আমি যেটা করলাম, দেখো এটা 90 ডিগ্রি ছিল, তাহলে এটা সমদ্বিখণ্ডিত, এবারে 45, এবারে 45, এটা 45 ডিগ্রি হয়ে গেছে। তাহলে বি বিন্দুতে 45 ডিগ্রি, কোণ ডিবিই সমান সমান 45 ডিগ্রি আঁকি। এবার আমরা অতিভুজের সমান করে, যেহেতু এটা ছিল অতিভুজ, এবার এই অতিভুজের সমান করে এখান থেকে আমরা এটা কেটে দেব এইভাবে দিয়ে। আচ্ছা, এখান থেকে আমরা এইভাবে অতিভুজের সমান করে কেটে দেব। এবার এটার একটা নাম দিলাম এ। এবার এ বিন্দু থেকে বিডি এর উপরে একটা লম্ব আঁকতে হবে, কারণ সমকোণী ত্রিভুজের যদি এটা অতিভুজ হয় তাহলে এই অতিভুজের বিপরীত কি থাকবে? সমকোণ থাকবে। অর্থাৎ এটা আমি অতিভুজ ধরেছি, তাহলে সমকোণ থাকবে এই বরাবর। অর্থাৎ এখন এ বিন্দু থেকে যে বিডি এর উপরে যদি লম্ব আঁকি তাহলে আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। আমি আগের প্রশ্নটা যেটা করেছিলাম যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব অঙ্কন যেটা করলাম খ নম্বরে, ঠিক একই নিয়ম আমরা এখান থেকে একটা লম্ব আঁকাবো। এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে খ নম্বর প্রশ্নের মতো একটা বৃত্তচাপ আঁকবো, যাতে দুইটি বিন্দুকে ছেদ করে। এবার এখান থেকে আমরা কি করব, অর্ধেকের বেশি নিয়ে নিচে একটা বৃত্তচাপ, এখান থেকে আরো একটা বৃত্তচাপ। এবার এটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। স্কেল দিয়ে আমি যদি যোগ করে দিই এই বিন্দু আর এই বিন্দু, আচ্ছা নিচ পর্যন্ত না গেলেও হবে, কারণ যদি মনে হয় যে আমি নিচ পর্যন্তই যাব তাহলে যেতে পারো এরকম করে। তাহলে দেখো এই লম্বটা বিডি কে মনে করি আমি সি বিন্দুতে ছেদ করব। তাহলে দেখো আমাদের এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। কিভাবে? কারণ এটা হচ্ছে আমাদের লম্ব, এটা আমি এঁকেছিলাম 45 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা হবে 45 ডিগ্রি, এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তাহলে এটা 45, এটা 45, তাহলে এই বাহু আর এই বাহু সমান। এটা সমদ্বিবাহু এবং সমকোণী এবং অতিভুজটা কত হয়েছে? এবি 5 সেমি 4.5 সেন্টিমিটার, মানে ওই যে এবিসি ত্রিভুজের ভূমির সমান। আমরা এবার এটা বর্ণনা দেব। দেখো অঙ্কনের বিবরণ, আমরা এখানে একটা 4.5 সেন্টিমিটার রেখাংশ নিয়েছিলাম, তারপরে ত্রিভুজ অঙ্কন করেছিলাম। এবার আমি বিবরণ দেখো লিখে নিয়েছি যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ এ সমান সমান 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, এক নম্বর ধাপ, যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে কি করেছিলাম 45 ডিগ্রি কোণ, অর্থাৎ বি বিন্দুতে কোণ ডিবিই
এই যে লম্ব আঁকলাম, এই করলাম, সেই করলাম, এগুলোর বিবরণ দিতে হবে না, শুধু লিখে দিব কোণ ডি বি ই সমান 45 ডিগ্রি আগে। এবার দেখো এই বিই থেকে এ এর সমান করে, এই যে এ এর সমান করে বি এ অংশ কাটি। এবার 3 নম্বর ধাপ, এ বিন্দু থেকে বিডি এর উপর এ এফ লম্ব আঁকি, সেটা লিখেছি এ বিন্দু থেকে বিডি এর উপর এ এফ লম্ব আঁকি। এই এফ আমি লিখেছি 4, বিডি কে সি বিন্দুতে ছেদ করে, এই যে সি বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এ বি সি তিন উৎকৃষ্ট ত্রিভুজ। আমাদের প্রথমে একটা সংখ্যা অঙ্কন করেছিলাম, তারপর একটা সৃজনশীল। আমার ক্লাস আজকে এখানে শেষ। তো আমরা দেখে নিব পরবর্তী ক্লাসে আমাদের কি আছে। পরবর্তী ক্লাসে দেখো আগামী দিন এই অনুশীলনীর উপরে আরো একটা ক্লাস হবে, ক্লাস নাম্বার 2। তো এই সম্পাদ্যগুলো বাসায় ভালো করে চর্চা করবে। আর সর্বোপরি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবার